নদী ও রবীন্দ্রনাথ প্রসঙ্গে কিছু বলতে গেলেই আমাদের মনে পড়ে যায় ছোট নদীর কথা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই কবিতাটি সহজ পাঠ 1 এবং 2 এইভাবে বেরোয়। সহজ পাঠ 1-এ 10টি পাঠ এবং সহজ পাঠ 2-এ 13টি পাঠ রয়েছে। এটি 1930 সালে প্রকাশিত হয়। রবি ঠাকুরের বয়স যখন পেরিয়েছে, অর্থাৎ 69 বছর, সেই সময় সহজ পাঠ প্রকাশিত হয় এবং তার যে প্রথম, অর্থাৎ সহজ পাঠ 1-এর পঞ্চম পাঠে এই কবিতাটি রয়েছে। এর 34 বছর আগে, অর্থাৎ রবি ঠাকুরের বয়স যখন 35 বছর, তখন কিন্তু এই নদী কবিতাটি বই হিসাবে প্রথম বেরোয় তার ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ স্বরূপ তার বিয়ের দিন। সেটা হচ্ছে গিয়ে 1896-এর 4 ফেব্রুয়ারি। এবং বইটিতে শুধু উপরের যে প্রচ্ছদটি ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আঁকা। সখা ও সাথী এই যে পত্রিকা, এই পত্রিকার সম্পাদক ভুবন মোহন রায়, তাতে এই বইটি সম্বন্ধে লেখা হচ্ছে, এতে যদি আরো ছবি থাকতো ছোটদের জন্য আকর্ষণীয় হয়ে উঠত। দাসী যে পত্রিকাটা রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত, তাতে কি লেখা হলো যে শিশুরা পড়িয়া পড়িয়া ইহার সুন্দর কাগজ ও ছাপা শ্রীহীন করিয়া দিলে আমরা সুখী হইব। কিন্তু রবীন্দ্রনাথ 1, 2 এইভাবে 15টি ছবি যাতে এই বইটি থাকে এবং বিষয়গুলো ধরে ধরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে লিখেছিলেন। এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নিশ্চয়ই সেই লেখাগুলো তখনও হয়তো রবি ঠাকুরের কাছে এসে পৌঁছায়নি। অন্তত সেই বিয়েতে এটি প্রকাশিত হবে, স্বাভাবিকভাবেই শুধু প্রচ্ছদের ছবিটাই উপেন্দ্র কিশোরদের হলো, আর বাদ বাকিগুলোর সঙ্গে কোনো ছবিই রইল না। অবনীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, 21টি যে তার যে হরফ যেটা ছিল, অর্থাৎ 21টি পাতায় সেই বইয়ের সেই অক্ষরের উপরই তিনি 21টি তিনি ছবি এঁকে রেখেছিলেন। এবং 1954 সালে এটি প্রথম, ওই যে 21টি ছবি সহ অবনীন্দ্রনাথের আঁকা, সেটি প্রথম আনন্দবাজার শারদীয় সংখ্যাতে বেরোয়। এর ঠিক 9 বছর পর, অর্থাৎ 1963-তে আমাদের বিশ্বভারতী পত্রিকাতে উপেন্দ্র কিশোরের যে ছবিগুলো, সেই ছবিগুলো প্রকাশিত হয়। তার ঠিক 1 বছর পর, অর্থাৎ 1964-তে অবনীন্দ্রনাথ এবং উপেন্দ্র কিশোরের 7টি, অর্থাৎ 28টি ছবি নিয়ে একটি সচিত্র সংস্করণ বের করে হচ্ছে গিয়ে বিশ্বভারতী। এটাই যে নদীর যে তারপরেই এই নদীটি আমাদের শিশু কাব্যগ্রন্থে স্থান পায়। এবং নদীতে একটি জিনিস লেখা হয়, সেটি হলো গিয়ে যে বাল্য গ্রন্থাবলী 2। এখন বাল্য গ্রন্থাবলী 2 যে লেখা হলো, এর কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ সুদূরের প্রসারী ছিলেন। তিনি তো বলছেন যে তিনি যেন সেই আমি চঞ্চল হয়ে আমি সুদূরের পিয়াসী, যেন সেই সুদূরকে তিনি দেখতে চান। তিনি তার চারিদিকের যে প্রাচীর, সেই প্রাচীরকে তিনি কি করতে চান, তিনি ভেঙে চুরমার করে তিনি দিতে চান। এবং সেই জন্যেই তিনি তথাকথিত স্কুল পাঠ্য যে সমস্ত বই ছিল, তার বাইরে গিয়ে তিনি বই লেখার জন্য তিনি মনস্থির করেছিলেন
এবং শিশু গ্রন্থাবলী হিসাবে প্রথম যে বইটি সেটি হচ্ছে গিয়ে অবন ঠাকুরকে দিয়ে শকুন্তলা তিনি লিখিয়েছিলেন। দ্বিতীয়টি তিনি লিখেছিলেন এই নদী, এবং তৃতীয়টি আবার অবন ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল। তা রবীন্দ্রনাথ সবসময় যে চার দেয়ালের যে মাঝখানে যে আমরা থাকবো, আমরা ধরা বাঁধা নিয়মের ভিতর থাকবো, রবীন্দ্রনাথ কিন্তু সেটা চাননি। সেই জন্যেই তিনি এই শিশু গ্রন্থাবলী এই সিরিজটা শুরু করেছিলেন, যাতে সেই ছোটদের কল্পনার জগৎ আরো আরো যাতে প্রসারিত হয়, শুধু পাঠ্যপুস্তকেই তাদের চিন্তা ভাবনার জগৎ যাতে আবদ্ধ না থাকে। এবং অবন ঠাকুর তার শকুন্তলাতে কিভাবে তিনি লিখছেন, শুরু করছেন, এবার সেইটা আমরা একটু পড়ে শোনাচ্ছি। এবং অবন ঠাকুরের লেখা মনে হবে যে সাঁওতালদের যে গৃহ, সেই সাঁওতালদের গৃহের মতো খুব পেলব এবং যত্নশীল এবং সুন্দর, সাঁওতালরা যেভাবে তাদের গৃহে আলপনা আঁকে। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট ছোট নদী। মালিনী, মালিনীর জল বড় স্থির, আয়নার মতো, তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া, সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। তা রবীন্দ্রনাথের যে গ্রন্থাবলীতে আমরা উল্লেখ করেছি যে নদী, এটি এই শিশু কাব্যগ্রন্থে, এবং আমার হাতে যে বইটি দেখা যাচ্ছে এটি বিশ্বভারতী প্রকাশনা বিভাগ 1963 সালে এটি প্রকাশিত। এবং এখানে নদী, এবং এখানে ভিতরে কোনো কবিতার সঙ্গেই কোনো চিত্র নেই। মোট 62টি কবিতা এই বইতে রয়েছে, এবং তার 21তম যে কবিতা সেটি হচ্ছে গিয়ে নদী। সেই নদী থেকে আমি এখন কিছু কিছু পাঠ করে শোনাচ্ছি, এবং এই পাঠের ভিতর দিয়েই আমাদের এই তৃতীয় পর্বের চলা। এবং নদী এবং রবীন্দ্রনাথের যে সঙ্গে যে তার যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর মোহমন্ত্রের মতো তার যে লেগেছিল, সেই যে ছড়া, সেই যে কবিতা, এই যে আলোচনা, সেই আলোচনাটা আমরা শেষ করব। তা প্রথমেই শুরু হচ্ছে, ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন ওঠে এত ঢেউ, ওরা দিবস রজনী নাচে, তাহা শিখেছে কাহার কাছে, শোন চল 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 চল, সদাই গাহিয়া চলিছে জল। তারপর সেই পাহাড় থেকে নদী কিভাবে উৎপন্ন হচ্ছে তার তিনি বর্ণনা দিচ্ছেন। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথায় হতে এলো নামি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে, সেটা শবদ কিছু না শুনি, পাহাড় বসে আছে মহামুনি, তাহার মাথার উপরে শুধু সাদা বরফ করিছে ধুধু। তা এই যে পাহাড় থেকে নদী তখন সমতলে নামার মুহূর্তে যে গাছপালা, পুরনো যে গাছপালা, পাহাড়ের যে পাদদেশে যে গাছপালা থাকে তাকে অতিক্রম করছে। কবি লিখছেন, নদী পাহাড়ের বুক জুড়ে, নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুঁড়ে, তারা বুড়ো 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 তরু যত, তাদের বয়স কে জানে কত। পথে শিলা আছে রাশি রাশি, তাহা ঠেলে চলে হাসি হাসি, পাহাড় যদি থাকে পথ জুড়ে, নদী হেসে যায় বেঁকে চুরে। পাহাড় ছেড়ে সমতলে পতিত হচ্ছে, শেষে পাহাড় ছাড়িয়া এসে নদী পড়ে বাহিরের দেশে। হেতা যেখানে চাহিয়া দেখে, চোখে সকলই নূতন ঠেকে, হেতা চারিদিকে খোলা মাঠ, হেতা সমতল পথ ঘাট, কোথাও চাষিরা করিছে চাষ, কোথাও গরুতে খেতেছে ঘাস। তারপর নদী আরো পথ অতিক্রম করছে, এবং কারো বাড়ির সেই পাশ দিয়ে, অর্থাৎ তার উঠোনের কাছ দিয়ে গুনগুন গান গাইতে যেন নদী ছুটে চলেছে। তারপর নদীর যে পরম যে আরাধ্য, যেখানে গিয়ে নিজেকে সমাপন করে দেবে,
সেই সাগরে গিয়ে মিলিত হচ্ছে। নদী এই মতো অবশেষে এলো নরম মাটির দেশে, হেথায় যেথায় মোদের বাড়ি, নদী আসিল দুয়ারে তারি। হেথা নদী নালা বিল খালে, দেশ ঘিরিছে জলের জালে। তারপরেই আমরা দেখি নদী চলেছে ডাহিনে বামে, কবু কোথাও সে নাহি থামে। হেথায় গহন গভীর বন, তীরে নাহি লোক নাহি জন। ওরে একই শুনি কোলাহল, হেরি একই ঘন নীল জল। ওই বুঝিছে সাগর হেথা, উহার কিনারা কে জানে কোথা। তখন সে এসে সাগরে পড়ছে। হেথায় ফুরাইল সব দেশ, নদীর ভ্রমণ হইল শেষ। হেতা সারাদিন সারা বেলা, তাহার ফুরাবে না আর খেলা। 102 বছর পর অশোক কুমার মুখোপাধ্যায় আনন্দবাজারে একটি গদ্য লিখেছিলেন, সেটি হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সঙ্গে এই যে নদীর যে আকায়, এইগুলো নিয়েও তিনি একটি কিন্তু গদ্য লিখেছিলেন। সেটাও এই প্রসঙ্গে আগে আমরা উল্লেখ করিনি, এবার আমরা উল্লেখ করলাম। এবং রবীন্দ্রনাথ এই নদীর ভিতর দিয়ে তিনি যেন তার জীবন নদীকেও তিনি এই সাগরে এসে ভাসিয়ে দিয়েছেন। এবং নদীর বলতে গেলে যে রবি ঠাকুরের যে কথাটা বলতে যেটা হয়, সেটা হচ্ছে তার সোনার তরী এর যে লেখা, সেই লেখায় কবি বলছেন, কবি শেষ করছেন, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানুষের যে কর্মকাণ্ড, মানুষের যে দেহি, মানুষের যে ভিতরের যে শক্তি, সেই অনন্ত শক্তির সঙ্গে, অর্থাৎ সে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। কিন্তু দেহ জরা জীর্ণ বয়সের ভারে সেই দেহকে যেন সোনার তরী আর বইতে পারে না। বলছে তোমার ঠাঁই নেই, কিন্তু তুমি যে কাজ করেছ, তুমি যে নিষ্কাম কর্ম করে নিজেকে যে বিলিয়ে দিয়েছ, যে তুমি যে সোনার ফসল ফলিয়েছ, সেই সোনার ফসল সেই সোনার তরীতে চলে যাচ্ছে। আর শূন্য নদীর তীরে কবি বসে রয়েছেন। কি অদ্ভুত এক ইমেজারি আমাদের 3য় পর্বের। এবং এই যে সিরিজ আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ।